কি মিলে যাচ্ছে তো? হ্যাঁ, এই মিলে যাওয়ার কারণেই আজকের ভিডিওর বিষয় আরজিকর প্রতিবাদ, আদালত, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এগুলো সব এক সূত্রে বাঁধা। আরজিকরে যে ধর্ষণ এবং হত্যা ঘটেছে এমনটাই আমরা জানি, এবং তথ্য ইঙ্গিত সেদিকেই বারবার করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো তার প্রতিবাদে আমি বলবো, হাইজ্যাক হওয়া প্রতিবাদে, প্রথম দিকে প্রতিবাদ অবশ্যই স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল। যারা সহকর্মী ছিলেন, যারা তাকে চিনতেন, পরিবারের সদস্য, সমব্যথী মানুষ, প্রতিবাদী মানুষ, যেমনটা হয়ে থাকে আর কি। কিন্তু এই প্রতিবাদ যে হাইজ্যাক হয়ে গেছে ভেতরে ভেতরে, মানে শুরুতেই আর কি বলতে গেলে, সেটা তখনও কেউ বুঝতে পারেননি। আমি বুঝতে পেরেছিলাম বলেই কোনো পোস্ট দিইনি এ ব্যাপারে, আহ্বান করিনি। হ্যাঁ, প্রতিবাদ তো থাকবেই, কিন্তু এই যে জমায়েত, রাত দখলের যে আহ্বান, এইসব ব্যাপারে আমি কোনো ভিডিও করিনি, ফেসবুকে কোনো পোস্টও দিইনি, কারণ আমি জানতাম হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। ইতিমধ্যে বেশ কয়েকজন আমাকে মেসেজে জানিয়েছেন তারা হতাশ, এমনকি এই মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত বা অন্য হসপিটালের একই রকমভাবে ইন্টার্ন করছেন বা জুনিয়র ডাক্তার, এরকমও অনেকে আমাকে মেসেজ করেছেন যে এবার বুঝতে পেরেছি আপনি ঠিকই বলেছিলেন। সেই মেসেজ আমার ইচ্ছে আছে ফেসবুকে দু একটি মেসেজ কপি পেস্ট করব। অবশ্যই প্রেরকের নাম বলার কোনো দরকার নেই, আপনারা বুঝে নেবেন। এখানে নামে কিছু যায় আসে না, উপলব্ধিটাই বড় কথা, সেটাই বড় কথা। তো যাই হোক, কিন্তু প্রতিবাদে যে ফলই হোক না কেন, কি ফল, মানে প্রতিবাদ থেকে আমরা কি ফল আশা করছিলাম? আর্থসামাজিক পরিবর্তন না ঘটলে, উপলব্ধির চেতনার পরিবর্তন না ঘটলে, আমাদের ভেতরকার যে শয়তানি বলুন বা ব্রেন ওয়াশের ফল হওয়া কিলবিল করা পোকা, যা আমাদের অস্তিত্বকে বারবার করে গ্রাস করে নেয়, তার পরিবর্তন না ঘটলে তো এসব বন্ধ হবে না। হবে কি? তো আরজিকরের প্রতিবাদটা আসলে কেন, কী উদ্দেশ্যে? আসলে আমরা একটা পরিসংখ্যান দেখে নেই। আরজিকরের এই প্রতিবাদে কি সেই পরিসংখ্যানটা বদলাবে? না, বদলাবে না। কারণ এই প্রতিবাদগুলো আসলে সারফেস লেভেলের প্রতিবাদ, উপরে উপরে প্রতিবাদ, এবং শুরুতে স্বতঃস্ফূর্ত থাকলেও হাইজ্যাক হয়ে যাওয়া প্রতিবাদ। এই প্রতিবাদগুলোর মাধ্যমে জায়নিস্ট শক্তি এবং তাদের দালাল সরকার এবং রাজনৈতিক দল তাদের আখের গোছায় মাত্র, যেমন এই মুহূর্তে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার লক্ষ্যেই এই প্রতিবাদটিকে ব্যবহার করা হচ্ছে। আগামীতেও আরও এরকম বহু প্রতিবাদ হবে, এবং অতীতেও যত প্রতিবাদ এ ধরনের বড় আকারে দানা বাঁধতে পেরেছে, যা ফান্ডিং ছাড়া, ইন্ধন ছাড়া, আইটি সেল ছাড়া সম্ভব ছিল না, এই সমস্ত প্রতিবাদই কিন্তু এই জায়নিস্ট শক্তির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার কাজেই, কখনো ডিভাইড অ্যান্ড রুল, তাই তো, কখনো ধর্ষক কর্তৃত লিঙ্গের, কখনো অকর্তৃত লিঙ্গের, সেই অনুসারে প্রতিবাদ, মোমবাতির উজ্জ্বলতা, এসব কিছুই কিন্তু পরিকল্পিতভাবেই করা হয়েছে জনমানসের ডিভাইড অ্যান্ড রুল বা বিদ্বেষের বিষটাকে আরও বেশি তীব্র করবার লক্ষ্যে। আসুন আমরা পরিসংখ্যানটা দেখে নেই। 2021-এর ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডেই বলছে, প্রতিদিন আমাদের দেশে 89 জন নারী ধর্ষিতা হন, এবং 49 বা এরকম একটা সংখ্যা প্রতি ঘন্টায় নারীদের বিরুদ্ধে
ভায়োলেন্স বা হিংসাত্মক কার্যকলাপ বা অপরাধ ঘটে ঘন্টায় 49টি এই রকম। আর ধর্ষণ ওই 89/86 এরকম প্রতিদিন রেকর্ড করা হয়, কমপ্লেন লজ করা হয়। তো কমপ্লেন লজ করা মানেই যে অত সংখ্যক ধর্ষণই হয়েছে তা নয় কিন্তু, তাই না? আমাদের দেশে কতজন নারী এখনও পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছয়ে যে ধর্ষকের বিরুদ্ধে দাঁড়িয়ে, আবার সে যদি প্রতিপত্তিশালী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ধর্ষক হয় তাহলে তো কোনো কথাই নেই। তারা কি মুখ খুলতে পারে? তারা কি অভিযোগ করতে পারে? পাশাপাশি তাদের বাবা মা, অভিভাবক অভিভাবিকা, তারাও সামাজিক যে স্টিগমা, মানে সামাজিকভাবে যে একটা অসম্মান, নারীটির বিবাহ থেকে শুরু করে সুস্থ স্বাভাবিক জীবন যাপনে যে আমাদের দেশে যে এই ধর্ষণকে কেন্দ্র করে, যৌনতাকে কেন্দ্র করে যে মানসিকতা বা ট্যাবু গড়ে উঠেছে, তার সামনে দাঁড়িয়ে লড়াই করার মানসিকতা বা যে পরিস্থিতি তৈরি হতে পারে, তো সেই কারণেই তো অনেক বাবা মা বা অনেক ধর্ষিতা নারী পিছিয়ে জানতো। তাহলে এটা কিন্তু প্রকৃত সংখ্যা নয়, সংখ্যাটা আরও বেশি হতে পারে। বরং আমরা বাস্তবে যেটা সংখ্যাটা দেখছি তার চাইতে মানে এটা হলো টিপ অফ দ্য আইসবার্গ বলে আমার মনে হয়। যদিও বেশ কিছু সুবিধাবাদী নারী রয়েছেন, তাদের সংখ্যা অবশ্যই কম, কিন্তু তারা বাড়ছেন। এই বিশেষ করে জায়নিস শিক্ষার মদতে তাদের সংখ্যা একটু একটু করে বাড়ছে। যে তার অনেক সময় ফলস রেপের কমপ্লেনও করা হয়, অর্থাৎ অনেক সময় আমরা জানি যে জেনুইন যে ধর্ষিতা নারী দরিদ্র বলে, অসহায়া বলে তারা মুখ খুলতে পারেন না, কিন্তু অনেকে আবার এই আইন কানুনকে কাজে লাগিয়ে অর্থ বাগিয়ে নেওয়া থেকে শুরু করে ব্ল্যাকমেল করা, এরকম করার নারীও কিন্তু গোটা বিশ্বে বেড়েছে। সৌভাগ্যক্রমে তাদের সংখ্যা এখনও কম, তাই আমি সেটাকে ধর্তব্যের মধ্যে রাখছি না। কিন্তু যেটা প্রশ্ন, আরও তো তথ্য আছে। কী তথ্য? আমরা দেখতে পাচ্ছি 2022 সালে আমাদের দেশে 31,000 নারীকে ধর্ষণ করা হয়েছে। 31,000, ভাবতে পারেন? আচ্ছা, আরও একটা তথ্যে যাই। আমাদের দেশে 2 কোটি সেক্স ওয়ার্কার আছেন, যাদেরকে আমরা প্রস্টিটিউট বলি আর কি। তাদের মধ্যে 1.6 মিলিয়ন, অর্থাৎ 1,60,00,000 নারী, কিশোরীও বলতে পারেন, যাদেরকে জোর করে অর্থাৎ বাধ্য করা হয়েছে, ট্রাফিকিংয়ের শিকার হয়ে তারা এই পেশায় আসতে বাধ্য হয়েছে। তা এগুলো কি রেপ নয়? রেপ মানে কি? সম্মতির বিরুদ্ধে মানে অবশ্যই সাবালিকা হতে হবে, যে জায়গা থেকে সে আলোচনা আমি এখানে করছি না। সাধারণভাবে কোনো নারীকে মানে যদি তার সম্মতির ছাড়া জবরদস্তি করা হয় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া হয় কোনো পুরুষ সম্মতি ছাড়া, সেটাই রেপ। খুব সাধারণভাবে আমরা বিস্তৃত ব্যাখ্যায় গেলাম না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে বাধ্য করা, সেটা অস্ত্র দিয়ে বাধ্য করা হতে পারে, ভয় দেখিয়ে বাধ্য করা হতে পারে, কম্পেল করা হতে পারে, অর্থাৎ সে যদি সম্পর্ক না করতে দেয় তাহলে তাকে হত্যা করা হবে, এরকম ভয় দেখানো হতে পারে, বা জবরদস্তি। সেক্ষেত্রে একজনের পক্ষে সেটা খুবই মানে প্রায় অসম্ভব বলা যেতে পারে, একাধিক, অর্থাৎ গ্যাংরেপের ব্যাপারটা কিন্তু চলে আসে, যে ক্ষেত্রে আরজি করেও যে ক্ষেত্রে ইঙ্গিতটা সেদিকেই যাচ্ছে। যদিও সেখানে শুধু ধর্ষণ করাটাই মূল লক্ষ্য ছিল না বলে আমার মনে হয়, কোনো তথ্য বা কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনাও হয়েছে এই হত্যার মাধ্যমে। একটু ভাবলেই বুঝতে পারবেন। সরকারি ক্ষেত্রে এরকম ঘটনা আগামীতে আরও ঘটবে। তো তাহলে এই 1,60,00,000 নারী যাদেরকে ফোর্স করা হয়েছে, তাদের মানে ফোর্স টু প্রস্টিটিউশন, সেক্স র্যাকেটের বলি, তারা কি সম্মতিতে রাজি হয়েছেন? না। খোঁজ নিয়ে দেখুন,
সিংহভাগের ক্ষেত্রেই অস্ত্র দিয়ে কাউকে বাধ্য করা হয়নি, রিভলভার ঠেকিয়ে বাধ্য করা হয়নি, কোনো কোনো ক্ষেত্রে প্রেম করে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বেচে দেওয়া হয়েছে, প্রেমিকরাই বেচে দিয়েছে, এমন ঘটনাও রয়েছে। পাশাপাশি অনেকে কিন্তু ফোর্সড হয়েছে। খোঁজ নিয়ে দেখুন, আমাদের দেশের এই 2 কোটি, যারা তথ্য অনুসারে 2 কোটি, সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে, তো তারা কতজন স্বেচ্ছায় এই পেশায় এসেছেন। অর্থাৎ আর্থিক চাপ, দারিদ্র, বেকারত্ব, তো সেইটাকে কি আপনি ধর্ষণ বলবেন না? আমি তো বলবো। যখন কোনো নারী রুজি রুটি না পেয়ে, কোনো কিছু না পেয়ে, জীবিকা না পেয়ে, বাবা মা পরিবারকে বাঁচানোর জন্য, নিজে বাঁচবার জন্য আর্থিক চাপে বাধ্য হয় এই পেশায় যেতে, সেটা কি ধর্ষণ নয়? আমি ধর্ষণই মনে করি। সেগুলোকে অবশ্য আমরা ধর্ষণ বলে দেখি না, আমরা গভীরে যাই না, আমরা আসলে গভীরে যাওয়ার অভ্যেসটাই করি না। এটাও প্রশ্ন করি না যে আমাদের দেশে 2022-এই যদি 31,000 ধর্ষণ হয়, এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন 86টা বা 89 এরকম একটা সংখ্যায় সরকারি মতেই 2021-এর ক্রাইম রেকর্ড ব্যুরোর যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য, প্রতিদিন এত সংখ্যক রেপ হচ্ছে, ধর্ষণ, তত তো প্রতিবাদ হয় না। হয় কি? হয় না। আর ধর্ষণ করে খুন কি আমাদের দেশেই প্রথম? আগেও বহুবার হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি, ধান খেতে, বাঁশ ঝাড়ে, পুকুর পাড়ে প্রচুর নগ্ন, অর্ধনগ্ন নারীর লাশ, ধর্ষিতা নারীর লাশকে আমরা দেখেছি। সব ক্ষেত্রে কি প্রতিবাদ হয়েছে? মিডিয়া এত হাইলাইট করেছে? করেনি। আইটি সেল এত উদ্যোগী হয়েছে? হয়নি। তাহলে এক্ষেত্রে কেন? তাই আমি আবার বলছি, এই যে পরিসংখ্যানগুলো দিলাম, এই পরিসংখ্যানগুলোর কোনো পরিবর্তন হবে না আগামীতে এই প্রতিবাদের ফলে। কারণ গোড়াটাই হচ্ছে আর্থসামাজিক সমস্যা। সেটা যদি আমরা দূর না করতে পারি, পাশাপাশি মাইন্ডসেট, সেটাকে নিয়ে যদি আমরা না ভাবি, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তাহলে কোনটা হবে? কিছুই কি হবে না? হবে। এই তো হচ্ছে, দারুণ কাজ হচ্ছে। যে উদ্দেশ্যে এই প্রতিবাদ করা হয়েছে, সাজানো হয়েছে, হাইজ্যাক করা হয়েছে, গোড়া থেকেই সেই পরিকল্পনাই ছিল। সরলমতি সতীর্থরা বুঝতে পারেননি। সেই উদ্দেশ্যে কিন্তু কাজ দারুণ এগিয়ে চলেছে। আজকের যে খবর আমি লিঙ্ক দিয়ে দেব ইউটিউবে, এখানে কমেন্ট সেকশনে দেখে নেবেন। কলকাতা হাইকোর্টের মানে আদালতের পর্যবেক্ষণ কি, সরকার নিরাপত্তা দিতে পারছে না স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসকদের, নার্সদের আরজি কলে, কারণ ভাঙচুর হয়েছে। আপনারা জানেন গতকালই ভাঙচুর হয়েছে, তো রাতে 14 তারিখ রাতে ভাঙচুর হয়েছে, আপনারা জানেন। কারা করেছে, কেন, আমি আসছি এক এক করে। আগে আমি আদালতের রায়টা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরে, যেটা আমি বহু আগেই বলেছি এটা হতে চলেছে। শিফট করুন, হাসপাতাল বন্ধ করে দিন, নিরাপত্তা নেই। কি দাঁড়ালো? তাহলে এই যে হাসপাতালটা বন্ধ করে দিতে আদালত বলছে, তো এই পরিস্থিতি কারা তৈরি করলো? কেন তৈরি হলো? কোন পরিপ্রেক্ষিতে তৈরি হলো? এই যে ভৎসনা সরকারকে করছে আদালত, রাজ্য সরকার কি সেটা জানতো না? তাহলে তারা ভাঙচুরটা হতে দিল কেন? পুলিশ ছিল না কেন? জমায়েত যে হবে সেটা কি তারা জানতেন না? জানতেন সবই। এ তো খেলা। এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে ব্যাকুল। একই জায়নী শক্তি, তাদের বিভিন্ন উইং, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, তারা কাজ করে চলেছে তাদের মতো করে, তারা রোল প্লে করছে, তাদেরকে যেমন যেমন দায়িত্ব দেওয়া হয়েছে। আসুন একটু ভাবি। আমি কিন্তু ভাবতে বলছি না, আমি বলছি মানে এই বেদ বাক্য, ভাবতে বলি, মগজের অনুশীলনটা করতে বলি। আচ্ছা বেশ, আমরা দেখতে পেলাম এই আরজি করের এই ঘটনা, অমানবিক বর্বরোচিত ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু হলো প্রথমে, তারপর আস্তে আস্তে সেটা ব্যাপক হয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়ল। রাত দখলের, নারীরা রাত দখল করবে, অর্থাৎ রাতে নারীদের নিরাপত্তাকে যাতে করে বজায় থাকে, এটা রাতেই ঘটেছে।
তাই তো এই কারণে একটা সিম্বলিক প্রতিবাদ এর কথা শুরু হলো, রাত দখল, বেশ ভালো কথা। কিন্তু আগে এত এত ধর্ষণ রেপ হয়ে গেল, তখনও রাত দখলের ব্যাপারটা আসেনি। তো নতুন বিশ্ব ব্যবস্থা যখন কার্যকরী হচ্ছে একটু একটু করে, তখন যখন এই রাত দখলের ব্যাপারটা শুরু হলো তার, এবং এই যে এটা নিয়ে এত হইচই শুরু হলো, এর আগে বহু নারী আমাদের রাজ্যে, গঙ্গারামপুরে আমি জানি, মনিকা বেসরার ঘটনা আমি জানি, এরকম অনেককে নিয়ে আমি লিখেওছি, পুরুলিয়া থেকে শুরু করে বহু নারী ধর্ষিতা হয়েছেন এবং তাদের মৃতদেহ পাওয়া গেছে। তখন কিন্তু এসব হয়নি, এই পর্যায়ে যায়নি। কেন? তখন দরকার ছিল না, তখন এই মাত্রায় দরকার ছিল না। দালাল মানে সবাই দালাল, তার মধ্যে আবার লালও আছে। এদেরকে ব্যবহার যখন দরকার পড়ে বায়োডের শক্তি তখনই ব্যবহার করে, এখন যেমন দরকার পড়ছে, বেশ ভালো কথা। সেইখানে রাত দখল হলো এবং 14ই আগস্ট রাতের বেলা একটা বড় সড়ো জমায়েত হওয়ার কথা ছিল, সেটা আমরা সবাই জানি, মিডিয়া জানে। এর আগেও কয়েকদিন হলো বিভিন্ন যে এলাকায় ছোটো, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন কোথায় কোন সময়ে সব দারুণভাবে সব প্ল্যান করে সব জমায়েত হচ্ছে, কটার সময় কোন জায়গায় জমায়েত হবে, নারীদেরকে আহ্বান করা হলো, পরিবার সবাই আসুন প্রতিবাদ করুন। তো আমাদের দেশে যখন অন্যান্য অনেক বড় বড় প্রতিবাদ হয়, আপনার মানে অন্যায় ঘটে দেখবেন, তখন কিন্তু এরকম সংঘবদ্ধ কিছু ঘটেনি। মানে আগেও যখন ধর্ষণ রেপ ঘটে তখন ঘটে না, বেশ ভালো কথা। তো এক্ষেত্রে ঘটলো, ঘটাটা দরকার, ঠিক আছে, কিন্তু কেন ঘটলো? ফান্ডিং ছাড়া, ইন্ধন ছাড়া এই মাত্রার প্রতিবাদ কি সম্ভব? সম্ভব নয়। কারণ জনগণ, আমাদের দেশের জনগণ, আমাদের রাজ্যের জনগণ কোনো সংগঠন ছাড়া, বিশেষ করে রাজনৈতিক দল ছাড়া কখনোই এত সংখ্যায় বেরোয় না। কারণ তাদের মাথা মানে মগজ ওয়াশ করা আছে, ব্রেন ওয়াশ করা আছে। কেউ কারো মগজ কোনো গরুর কাছে বাঁধা, কারো মগজ সবুজের কাছে বাঁধা, কারো মগজ লালের কাছে বাঁধা, কারো মগজ গেরুয়ার কাছে বাঁধা। তাই এই দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, তথাকথিত ধর্ম অবশ্যই, কখনোই জনগণের প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে এই অত্যাচারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জায়নের শক্তির কথা নয়, বাদই দিলাম, নামই শোনেননি অনেকে, আমি অত্যাচারের কথাই বললাম, বিরুদ্ধে কখনো সংঘবদ্ধ প্রতিবাদ হয়নি। কখন হয়েছে? যখন দল ভেতরে প্রকাশ্যে অথবা ভেতর থেকে, এটা তো ভেতর থেকে হয়েছে আপনারা জানেন, দালাল, তো তারা যখন এটা ডাক দিল তখন কিন্তু হলো এবং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি দিদিমণি আমাদের মাননীয়াও, তিনিও কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং তিনিও বলেছেন যে বিক্ষোভ কর্মসূচি হবে, মিছিল হবে। কি ইন্টারেস্টিং না? বেশ ভালো কথা। একজনকে ধরাও হয়েছে, তাকে আমরা অত্যাচারী বা ধর্ষক হিসেবে তার নাম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সে আলোচনায় আমি যাচ্ছি না। আমি মূল বড় খেলাটা বোঝার চেষ্টা করছি। বড় খেলাটা, ওগুলো ছোটোখাটো খেলা। সে যার কথা আপনারা জানেন, তো তাকে ধরা হয়েছে। তো এরকম আগে বহু দর্শক আছে, ধর্ষক যাদেরকে আমরা চিনি না, ধরাই হয়নি, কিছুই হয়নি, কোনো কেসই হয়নি, হলেও বেকসুর ছাড়া পেয়ে গেছে। কিন্তু এই সময়টা তো আলাদা না, এখন নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হচ্ছে, তাই এখানে একটুখানি ভালো করে গুছিয়ে নামতে হবে। বেশ, তারপরে কি হলো? ওই জমায়েত থেকেই আমি যেটা খবরে পেলাম, আমি খবরটা শেয়ারও করেছি, আপনারাও জানেন, ওই 7,000-এর জমায়েত নাকি হয়েছিল ওই আরজি করের আশেপাশে কোথাও। তো সেইখান থেকে নাকি রাতের বেলা, 14ই আগস্ট রাতের বেলা, বেশ কিছু ছেলে পেলে বিক্ষোভ দেখাতে বেরিয়ে আসে এবং হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। মানে সেই ছবিও আপনারা দেখেছেন, ফ্যান তুবড়ে যাওয়া, হ্যাঁ, মেডিকেল ইকুইপমেন্টস এদিক ওদিক ছড়ানো, কাঁচ ভাঙা, জানলা ভাঙা, তাই তো এগুলো আপনারা দেখেছেন। তো এই যে একটা মব, প্রতিবাদী মব যদি ধরেই নিই, কারণ প্রতিবাদ থেকেই তারা বেরিয়ে এসেছিলেন, রাত দখলের থেকে বেরিয়ে এসে হাসপাতাল দখল করতে চাইলেন। বেশ, তো পুলিশ তখন কি করছিল? পুলিশের কাছে খবর ছিল না যে এরকম একটা হতে পারে। লকডাউনের সময় পুলিশ তো ধরে সবাইকে মাস্ক পরাচ্ছিল, না হলে কি মারছিল।
তাই তো? দোকানপাট বন্ধ করার ব্যাপারে পুলিশের যে ভূমিকা, অতি সক্রিয় ভূমিকা আমরা দেখেছি, তাই না? হ্যাঁ, বাপ রে, কী অবস্থা! জনগণের স্বাস্থ্য উদ্ধারের জন্য পুলিশের মানে কি আকুলতা তখন, ওই যে উপর থেকে প্রভুরা বলে দিয়েছিলেন। তো এইবারে কোনো আকুলতা নেই কেন? হাসপাতালের আশেপাশেই জমায়েত হচ্ছে, হাসপাতালকে কেন্দ্র করেই এত কিছু, আরজি কর। তো তাকে সেখানে যে ঘটনা ঘটতে পারে সেটা তাদের জানা ছিল না? আমার বিশ্বাস জানা ছিল। উপর থেকে তেমনই ছিল, কিছু বলো না, ভাঙচুরটা করে নিক, কিছুটা ভাঙচুর টাংচুর হওয়ার পরে একটুখানি তোমাদের কাজকর্মটা দেখিও আর কি। এতে কি হলো? এই যে আদালত, আমি আগেও বলেছি, স্কুলের ক্ষেত্রেও শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু ওই আদালতকে কাজে লাগিয়ে বেসরকারিকরণ চলছে। এবং শিক্ষকদের তো ত্রুটি আছেই, শিক্ষকদের একটা অংশের, উল্লেখযোগ্য অংশের তো জনগণের ভাষায় বলে চর্বি চড়েছে, তো সেটা তো আছেই। সেটা বাদ দিয়েও কি সরকারি শিক্ষক যাতে করে নিয়োগ করা না যায়, যাতে করে সরকারের শিক্ষা ব্যবস্থা আরও সর্বনাশের দিকে যায়, নিয়োগ ছাড়া কি হবে, এবং যাতে করে শিক্ষকদেরকে নিয়ে আরও দুর্নীতি, মানে ব্যাপক দুর্নীতি, ঘুষখোর শিক্ষক মাত্রেই, সরকারি শিক্ষক মানেই ঘুষখোর, এই বার্তাটা ছড়িয়ে দেওয়া যায়। এই কারণে একদিকে যেমন শিক্ষকদেরকেই, মানে বেকার ছেলেপেলেদেরকেই মামলা করতে ওরাই উৎসাহিত করেছে, খরচ লাগে তো। হ্যাঁ, শিক্ষকদের মধ্যে ট্রেন, নন ট্রেন থেকে শুরু করে প্রাথমিক, জুনিয়র হাই স্কুল, উচ্চ মাধ্যমিকের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে, পে স্কেলের বিভিন্ন রকম এদিক ওদিক করে, গ্র্যাজুয়েট ট্রেন টিচার থেকে বিভিন্ন রকমের কায়দা কানুন করে, ওসব মামলা টামলা করে কি হলো? শিক্ষক নিয়োগ বন্ধ। কে বলেছে? আদালত। তো আদালত কি এমনি এমনি বলতে গেল? না না না, আগে ঘোট পাকাতে হবে। তো আগে কমিশন ঘোট পাকাবে, ওদের লোক। তার আগে মামলা হবে, করবে কারা? ওদের লোক। শিক্ষকদের মধ্যে বিভিন্ন রকমের সংগঠন তৈরি করে মিসলিড করা, বিভ্রান্ত করা, একে অপরকে খিস্তিখেওর করা, কে করবে? ওদের আইটি সেল। আগে হ্যাঁ, সব জায়গায় ওরা প্রভুরা আছে, বিভিন্ন রকমভাবে আছেন, বিভিন্ন কায়দায় আছেন, এখানেও আছেন। তো এই করে কি হলো? আদালতও ওদের অর্গান। আর্থসামাজিক ব্যবস্থা, মানে ইকোনমিক কন্ট্রোল যার হাতে, ব্যাংকিং ব্যবস্থা যার হাতে, অর্থনীতি যার হাতে, আদালতও তার হাতে অবশ্যই। আর এই কারণে দেখবেন আদালত যারা চাকরি বাকরি করেন তাদের সুযোগ সুবিধা এখনও বেশি আছে, মানে তারা এখনও মার খাননি সেইভাবে। আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়া হোক, কারণ আদালত দিয়ে এখন শিক্ষকদের দমনই বলবো আর কি, দাবিয়ে রাখা আর কি, ট্যাফু করতে পারছেন না, মানে ডিএটা তো গেছে আর কি, ডিএটা হয়ে গেছে, আদালত, ওখানেও আদালত। দেখুন সমস্ত কিছুর হিয়ারিং হয়, ওইটা আর হয় না, ওটা পোস্টপন্ড হতেই থাকে। কেন? আদালত। অর্থাৎ লেভেল থেকে, নিচের লেভেল থেকে একে অপরের বিরুদ্ধে খেয়োখিবি করিয়ে দিয়ে, সংগঠনের মধ্যে ডামাডোল করিয়ে দিয়ে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া। শিক্ষক নিয়োগ বন্ধ হতে হতে অনেক স্কুল উঠে যাবে, তাই তো? উঠে যাবে। যেখানে রসালো স্কুল, শাঁসালো স্কুল, যেগুলো গার্জিয়ানদের একটু ক্ষমতা আছে, সেখানে ইংলিশ মিডিয়াম বানিয়ে টানিয়ে দিয়ে, ক্লাস্টার তৈরি করে দিয়ে আদানি আম্বানির মতো লোকজনের হাতে তুলে দেবে, তাই তো? আর বাকি স্কুলগুলোকে ওই ভৌ দেওয়া, টিকা দেওয়া, এসবের জন্য টিকিয়ে রাখবে কোনো মতে। ওটা তো আবার দিতে হবে নাকি? নাহলে তো মুশকিল, পড়াশোনা যাই হোক না কেন, তাই তো? তারপরে তো মার্চ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এসব পলিসিও ওদের আছে। তাহলে কিন্তু এই যে এত কাজকর্ম হচ্ছে, শুধুমাত্র কি এই মামলা করেই হচ্ছে? মামলা, তারপরে হামলা, যেভাবেই হচ্ছে না, সবার ওপরে একটা হোলি কাউ চাই, যাতে জনগণ যার কথা শুনবে। আদালত বলেছে, আরে দারুণ। ভ্যাকসিন, দারুণ। ভ্যাকসিনের ওপরে কোনো কথা নেই, ভ্যাকসিন যা করবে, ভ্যাকসিন একদম মানুষের প্রাণ বাঁচায়, হ্যাঁ, লাইফ সেভিং, এটাই প্রচার আমাদের মধ্যে ঢোকানো হয়েছে, তাই তো? এখনও ভদ্রলোকেরা সেটাই মনে করেন। একই রকমভাবে আরও অনেক হোলিকাও আছে, যেমন আদালত। ওরে বাবা, আদালত যা বলেছে একদম কোনো কথাই নেই। আদালত বলেছে মানে আমাদেরকে মেনে নিতে হবে, অবশ্যই আমাদের মানতেই হবে, সংবিধান বলে কথা, আদালতকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যদি গভীরে গিয়ে দেখি
শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের এই আইন আদালত কারা বানায়, কী উদ্দেশ্যে বানায়? এই যে যেমন ধরুন অরণ্যের অধিকার, অরণ্যের আইন, পরিবেশ আইন কেন বদলানো হলো, কাদের উদ্দেশ্যে বদলানো হলো? জঙ্গলের মধ্যে খনি খোঁড়া কেন যাবে, মাইনিং কেন যাবে, যেটা আগে ছিল না, কেন যাবে, কাদের উদ্দেশ্যে করা হলো? অর্থাৎ আইন আদালতকেও প্রভুরা জায়নিক শক্তি কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এক্ষেত্রেও তাই করছে। তাহলে এই যে একটা ডামাডোল তৈরি করা হলো, এতে করে কি হবে? ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না। সেক্স ট্রাফিকিং কি বন্ধ হয়ে যাবে? কোটি কোটি কিশোরী নারী যারা পেটের ভাতের জন্য, আগামীতে তো জীবিকা আরও অবস্থা খারাপ হবে। এআইয়ের দাপট, রোবোটিক্সের দাপট, নিউ ওয়ার্ল্ড অর্ডারের দাপট, তারা কি করবে? আর এদিকে তো যৌনতাকে খুব স্বাভাবিক, সেক্স ট্রেডকে সেক্স ট্যুরিজম নাম করে এখন চালানো হচ্ছে, সেটাও আস্তে আস্তে অ্যাপ্রুভ করা হচ্ছে। আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই এই সেক্স ট্যুরিজমের নাম করে যৌনতাকে, মানে প্রস্টিটিউশনকে বৈধ ঘোষণা করা হয়েছে, আইনসম্মত ঘোষণা করা হয়েছে, তাদেরকে যৌনকর্মী ট্যাগ দেওয়া হচ্ছে। অর্থাৎ কি, কর্মসংস্থান করতে পারবে না, তাহলে কি করবে? ওইটাকে মানে সম্মান দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। প্রভুরা উপভোগ করবেন, প্রভুদের দালালেরা যারা টপ লেভেলের মডেলদের এনজয় করতে পারেন না, টপ লেভেলের মডেল তাদেরকে এনজয় করতে পারেন না, বড় বড় যারা বিলিয়নিয়ার তারা এনজয় করেন, তাদের জন্য একটা মার্কেট আরও ভালো করে তৈরি হবে, তাই নয় কি? অতএব ওটাও একটা জীবিকা হলো, যৌনকর্মী, সেক্স ওয়ার্কার বলে একটা জীবিকা আমরা বানিয়ে দিলাম, লাইসেন্স দেব, সেই প্রক্রিয়াও আমি বহু আগেই বলেছি শুরু হয়েছে। দেখতে পাবেন আগামীতে সব হবে। আগে হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি প্রগতির পথে, না, টপমোস্ট লেভেলে আমরা পৌঁছে যাব। এদিকে আমাদের প্রধানমন্ত্রী সেকুলার কোডের কথা বলেছেন। হ্যাঁ, ইউনিফর্ম সিভিল কোড নয়, সেকুলার সিভিল কোড। কি সেকুলার কথাটাতে খুব আপত্তি ছিল না আমাদের যারা একটুখানি গেরুয়া গেরুয়া হিন্দুত্ববাদী লোকজন আছেন, তা এখন আমাদের মোদি সাহেবই সেকুলার সিভিল কোডের কথা বলছেন। এ নিয়ে পরে ভিন্ন ভিডিও করব, খুব ইন্টারেস্টিং। সতর্ক থাকতে হবে সবাইকেই, কারণ এই সমস্ত কিছুই হচ্ছে টোটাল কন্ট্রোলের লক্ষ্যে। এই সেকুলার সিভিল কোডই বলুন, আর এই যে আরজি কর সম্পর্কে আদালত যে রায় দিয়েছে, তা এইরকম যদি হসপিটালে পরিবেশ তৈরি করা হয়, তাহলে আদালতই বা কী করবে? আদালতের কাজ আদালত করছে, কিন্তু এগুলো যে একই সূত্রে বাঁধা, সেটা কি আমরা বুঝবো না? তাহলে কি দাঁড়াবে? এইরকম যদি, এটা তো যে কোনো সরকারি ক্ষেত্রে দেখবেন রেলে দুর্ঘটনা বেড়েই চলেছে। কেন? নিয়োগ নেই অবশ্যই একটা কারণ, আরও অন্যান্য কারণ, কিন্তু গভীরে গেলে আরও অনেক কারণ পাবেন। এখন যত দুর্নীতি, যত দুর্ঘটনা, যত রেপ, যত মার্ডার, যা কিছু ঘটছে এবং ঘটবে, সব সরকারি ক্ষেত্রেই ঘটবে, যাতে করে বারবার করে ওরা আমাদেরকে এটাই বলতে চায় পরিষ্কার করে বা ইঙ্গিত দিয়ে কি, বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, তাই তো? ঠিক এখানেও তাই। আরজি কর যে সিচুয়েশনের মধ্যে রয়েছে, কিছুদিন পরে দেখবেন, এবং ওই যে আমাদের যে শাসক দল, রাজনৈতিক দল, তারাও কি ব্যাপারটা জানতো না? জানতো তো, তারাও আবার প্রতিবাদ করবে, দেখবেন সামনে। মানে এই নিয়ে পরিস্থিতি আরও জটিল হবে, এবং শেষে দেখা যাবে যে নিরাপত্তার স্বার্থে, চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে কোনো নিউট্রাল বডির হাতে, প্রশাসকের হাতে আরজি কর সহ সরকারি হাসপাতালগুলোর দায়িত্ব দেওয়া হোক, কঠোরভাবে, যাতে করে নিরাপত্তার বলয় তৈরি করা যায়। আগে হ্যাঁ, নিরাপত্তার বলয় মানে বুঝতেই পারছেন, নিরাপত্তা মানে আমরা কি বুঝি? টোটাল কন্ট্রোল। তো এইভাবে আস্তে আস্তে দেখবেন এই সরকারি হাসপাতালগুলো বেসরকারি হাতে, প্রথমে মানে এনজিওর নাম করে, স্বাস্থ্যের উপরে অনেক ভালো ভালো এনজিও আছে, আপনারা জানেন, জায়নিস রায় প্রভুরাই সেগুলো তৈরি করেছে। তো সেগুলোর মাধ্যমে আস্তে আস্তে সরকারি হাসপাতালগুলো বেসরকারি হাতে চলে যাবে। এটা বহু আগেরই ছক। পিপিপি নামে হবে, পিপিপি অলরেডি কার্যকর হয়ে গেছে, আপনারা জানেন অনেক ক্ষেত্রেই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই তো? হ্যাঁ, এটা কেন বলুন তো?
এই কারণগুলো এই ত্বরান্বিত করবার জন্যই কিন্তু এই ঘটনাগুলো বিভিন্নভাবে আগামীতে ঘটানো হবে, যেটা আমরা বুঝতে পারছি না। তাই আমি বারবার করে বলি, এই যে এগুলো যখন ঘটবে তখন যারা প্রতিবাদে গিয়েছিলেন রাত দখল করতে, তাদের খারাপ লাগবে না? চিচি চিচি, আমাদের প্রতিবাদটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে এইসব হচ্ছে। আমাদের ছেলেপেলের চাকরি চলে যাচ্ছে, এখন বেসরকারি হাতে চলে যাওয়ার পরে ক্যাজুয়াল স্টাফ যেসব জায়গায় হাসপাতালে আছেন তাদেরকে ভাবতে বলবো, অনেকেই আছেন হাসপাতালে একটু করে কমে খাচ্ছেন। সবাই যে খুব সৎপথে করে কমে খাচ্ছেন তেমন নয়, আবার বেসরকারি হলেই সবাই সৎবাজ হয়ে যায় এমন নয়, তাই তো? তাহলে বিল গেটস সবচেয়ে সৎ লোক হতো গোটা দুনিয়াতে, বেসরকারি মালিক, তাই নয় কি? তা নয়, কিন্তু এটা আমাদেরকে প্রমোট করে, এমনভাবে বলা হয় যে সরকারি মানে দুর্নীতি অস্বচ্ছতা, আর বেসরকারি মানে দারুণ স্মার্ট, দুর্নীতি হয় না। তাই ভৌ দিয়ে কত লোককে মারা হচ্ছে, কত লোক চলে গেল ভৌ করে, এখনও যাচ্ছে। কিন্তু এই যে মিডিয়াতে, আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে ব্যস্ত, তো তাই ব্যাপারটা ধরতে পারছেন না। কত অসুস্থ হচ্ছে, কত পরিবারের শেষ হয়ে যাচ্ছে, কত লাখ লাখ কোটি টাকা নার্সিংহোমের বিল দিতে হচ্ছে, হিসেব আছে, তাই তো? তাহলে ওই সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তাহলে ওরা কেন এটা করতে চাইছে? বেসরকারি হাতে শিক্ষা তো আমরা আলোচনা করেছি, এই যে স্বাস্থ্য, সরকারি স্বাস্থ্য, যেটা সাধারণ গরিব মানুষ ব্যাপকভাবে যার উপরে নির্ভর করে আছে এখনও, একটু অল্প পয়সায় চিকিৎসা, তাই তো? এটাকে ওরা শেষ করতে চাইছে। কারণ এটা নিয়ে আমি পরবর্তীকালে একটি ভিডিও করব, নইলে ভিডিও লম্বা হয়ে যাবে। কি স্বাস্থ্যের সঙ্গে ফার্মা কোম্পানির মানে যেমন যোগাযোগ, তেমনই স্বাস্থ্যের সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির যোগাযোগ। অর্থাৎ ফার্মা এবং ইন্স্যুরেন্স কিন্তু একযোগে একই মুদ্রার দুটি পিঠ। আমরা দেখেছি তথাকথিত প্রথম বিশ্বে গরিব মানুষদের অবস্থা কি, এ নিয়ে বহু চলচ্চিত্রও হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলছে। সেখানে সাধারণ মামুলি চিকিৎসায় করতে গেলে আপনার ইন্স্যুরেন্স ছাড়া কেউ ভর্তিই নেবে না, গুরুত্বই দেবে না কোনো হাসপাতাল, কোনো নার্সিংহোম, ভাবতে পারেন? আর ইন্স্যুরেন্স কিনতে গেলে কত ডলার খরচ করতে হয়, কত হাজার লক্ষ ডলার খরচ করতে হয়, ভুক্তভোগী মাত্রই জানেন। তো আমাদের তৃতীয় বিশ্বের অবস্থা তো আরও খারাপ হবে। তাহলে এইসব মানুষ যারা এই স্বাস্থ্য পরিষেবার বাইরে চলে যাবেন, মানে অ্যাভেইল করতে পারবেন না ইন্স্যুরেন্স, ওই যে গার্ড ছড়া, সেদিকেই ওরা নিয়ে যাবে, তাই তো? এখনও দেখবেন যারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে যান তাদের ইন্স্যুরেন্সটা সবার আগে ওরা জানতে চায়, তাই তো? তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। তো সেইটা একটা, কেন এটা করতে চাইছে? ওই যে খুব পরিষ্কার, ওরা যেমন বারবার ডেটার ওপর নির্ভর করে সব কিছুকে অনলাইন করে দিয়ে আধার আপডেট করতে হবে, অমুক আপডেট করতে হবে, আপনি মিটারের স্থান পরিবর্তন করুন, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনের সব কিছু তুলে দিচ্ছে ওরা, যাতে করে ডেটাটাকে আপনি প্রতি মাসে ভরতে বাধ্য হন। তো এই কারণে ওরা করেছে, একদিকে নির্ভরতা হ্যাবিট তৈরি করে দেওয়া, অপরদিকে ইনকাম, অর্থাৎ আম্বানিদের ঘরে যাতে করে টাকাটা প্রতি মাসে যায়, তাই তো? ঠিক তেমন করেও আপনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যাতে করে প্রিমিয়াম পেতে থাকে এবং ওদের ভলিউমটা বাড়ে, কারণ ওখানেও জায়নিক শক্তির ভেঞ্চার ক্যাপিটালসটা ইনভেস্ট করেছে। এই কারণে ইন্স্যুরেন্সের সঙ্গে চিকিৎসার একটা অবিচ্ছেদ্য যোগ তৈরি করে ওরা একদিকে যেমন ডেটাকে ইনশিওর করছে, মানে ডেটার মাধ্যমে উপার্জন, ইন্টারনেট ডেটার মাধ্যমে উপার্জন, কর্পোরেট উপার্জন, মুনাফা। আপনি ইউজ না করলেও উবে যায়, কেন উবে যাবে কেন? আবার 28 দিনে নাকি মাস, ভাবুন কোথায় এগুলো, ভাবেন তো? আপনারা জানেন উবে যাবে, জমবে না। তাহলে আপনার ডেটা হলো কোত্থেকে? যদি না জমে আপনার নয় কিছুই, আসলে ওটা আমাদের ভ্রম, আমাদের ইলিউশন। তো একই রকমভাবে ওরাও চাইছে যে এই ফার্মা কোম্পানির সঙ্গে এই ইন্স্যুরেন্স কোম্পানির গাঁটছড়া দিয়ে স্বাস্থ্য থেকে, চিকিৎসা থেকে একটা প্রিমিয়াম অ্যাসিওর্ড মুনাফা হিসেবে ওরা চাইছে। আর তাই ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করতে হবে।
সেই পদ্ধতি সরকারকে দিয়েও করাচ্ছে বিভিন্নভাবে কায়দা করে, লোকজন বুঝতে পারছে না, শুরু হয়ে গেছে। তো এইবার যদি হসপিটালগুলোকেও বেসরকারি হাতে তুলে দেওয়া যায়, বা ওই যে গালভরা নাম পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা এরকম কিছু, তবেই কিন্তু এই মুনাফাটা আরও বেশি এনশিওর করা যাবে, ওরা করতে পারবে। তাহলে এখন আরও অনেক মানুষ হেলথ ইন্স্যুরেন্স কিনতে বাধ্য হবে। অধমের যেমন কোনো ইন্স্যুরেন্সই নেই, কিন্তু সেই চেতনা তো সবার হবে না। তাই আবার বলছি, যারা এখনও মডার্ন মেডিসিন তথা অ্যালোপ্যাথিকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করছেন, বাঁচতে চাইলে ট্র্যাডিশনাল যে চিকিৎসা পদ্ধতি আমাদের আছে, ইসলামেও আছে, দেখবেন, আলোচনা করছে না, ভিডিও লম্বা হয়ে যাবে। আবার হিন্দু যারা বলে দাবি করেন তাদের তো আছেই, আয়ুর্বেদকে পঞ্চম বেদ বলা হয়। এছাড়া আরও অনেক চিকিৎসা পদ্ধতি আছে, হোমিওপ্যাথি আছে, এগুলোর চর্চা করুন। ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটাস, তিনি বলেছিলেন বি ইওর ওন ডক্টর। কেন বলেছিলেন? যাতে কেউ মুনাফা লুটতে না পারে। হ্যাঁ, আপনি কি ভাবছেন বি ইওর ওন ডক্টর মানে আপনি নিজের ওপেন হার্ট সার্জারি করবেন নিজে? না না না, দরকারই পড়বে না তো। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া দরকার পড়ে না ওসব। আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, খাবার দাবার, যেটা হিপোক্রেটাস বারবার করে বলেছেন, লেট ফুড বি দাই অনলি মেডিসিন, খাদ্যই হোক আপনার একমাত্র ঔষধ, তাহলে আপনি যদি সেটাকে মেনে চলেন, তাহলে আপনার ওই পর্যায়ে যেতেই হবে না। এখনও হিসেব করে দেখুন, খবর রাখুন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষগুলো ফার্মা কোম্পানির যুগেও যারা বৃদ্ধ অনেক দিন পর্যন্ত বাঁচেন, তারা হয় যোগী, নয় সাধারণ কৃষক। সে জাপানি বলুন আর হিমালয় বলুন, ডেটাটা নিয়ে নিন। কেউ ফার্মা কোম্পানির ওষুধ খেয়ে 100 বছর অতিক্রম করেনি। আর যারা ফার্মা কোম্পানির ওষুধ খেয়ে 60-70 বছর অবধি বাঁচছেন, তারা ধুকে ধুকে বাঁচছেন। ওটাকে বাঁচা বলে না, বাঁচা বলে না ওটাকে। তাই আমি বারবার বলি, সব কিছুর একটা ভালো দিক আছে। এই যে চিকিৎসাকে কেন্দ্র করে, স্বাস্থ্যকে কেন্দ্র করে যে একটা নতুন বিশ্ব ব্যবস্থার কায়েম তথা বেসরকারীকরণের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসার ব্যয় বিপুলভাবে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের অনেকেরই অসুবিধে হচ্ছে, অনেকের ঘটিবাটি চলে যাচ্ছে, এটা অবশ্যই নেগেটিভ দিক। পজিটিভ দিক কি? এই চিকিৎসা পদ্ধতিকে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিয়ে ট্র্যাডিশনাল দিকে, প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রকৃতির থেকে শিক্ষা নিন। প্রকৃতি সবচেয়ে বড় চিকিৎসক, খাদ্যই আপনার চিকিৎসক, জীবনযাপন আপনার চিকিৎসক। সেইখানে ফিরে যান, দেখবেন দুটো কাজ হবে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরজিকর মতো ঘটনা বলে দিয়ে যাই ঘটুক না কেন, আপনার শরীরে আঁচ পড়বে না, সুস্থ থাকবেন। পাশাপাশি এই যে ফার্মা লবি এবং জায়নির শক্তি, তাকেও উপযুক্ত জবাব দেওয়া যাবে, যেভাবে ওরা জনগণকে ব্যবহার করে, রাজনৈতিক দলকে ব্যবহার করে, ডিভাইড অ্যান্ড রুলকে ব্যবহার করে আমাদেরকে সর্বশান্ত করছে, দেশকে সর্বশান্ত করছে, আইডেন্টিটিকে বিনাশ করছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।